আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই ডিমের অমলেট রয়েছে, একটু পেঁয়াজ নিয়েছি, রয়েছে ডাল। ডাল সেদ্ধ নয়, এটা রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এই হচ্ছে রুটি, যেটা আমি কালকে রাত্রিরে করে রেখেছি। এই যে গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকাল সকাল দেখতেই পাচ্ছ এখন বাজে 9টা। তো 9টার সময় খেতে বসেছি, অয়ন অফিসে চলে যাবে। তো আজকে হচ্ছে ডাল, মুসুরির ডাল। এটা আমার একদম ফেভারিট, মা এটা আগে খুব করতো, রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল। মা তো আবার এর মধ্যে আলুও দিয়ে দিত, ছোটো 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 করে আলুও ভেজে দিয়ে দিত। তো আমি আজকে আলু দিইনি, সকাল সকাল উঠে মুসুরির ডাল করে নিয়েছি। আর কালকে রাত্রিরে করে রেখেছিলাম এই রুটিগুলো। সময় বাঁচানোর জন্য নয়, আমরা বাসি খাবার খুব একটা খাই না, মানে রাখা থাকে হয়তো ফ্রিজে, কখন একটু খাবার বেড়ে গেল তখন, কিন্তু বাসি খাবার খাই না। তো এটা সময় বাঁচানোর জন্য করিনি। এটা হচ্ছে, এই রুটি হচ্ছে ওষুধের মতো, মেডিসিন, প্রোবায়োটিকে ভর্তি থাকে। তো বলে আটা মাখা কখনো রাখতে নেই, কিন্তু বাসি রুটি খাওয়া মারাত্মক ভালো। তো কালকে রাতে আমি ওটা ভেবেই করে রেখেছি। রোজ তো গরম গরম রুটি খাই, তো আমি ভাবলাম সকালবেলা একটুখানি বাসি রুটি দিয়ে চা দিয়ে খাবো। তারপর যখন সকাল হলো, তারপর মনে হলো যে না, চা খেতে ইচ্ছে করছে না। চা বরঞ্চ অয়ন যখন অফিস থেকে চলে আসবে, খাও অয়ন খাও, অয়ন যখন অফিস থেকে চলে আসবে তখন চা খাবো। তো আমাদের ওই বসতে বসতে ধরো 2টো 2:30 এরকম সময় একটুখানি চা খাবো, স্নান টান হয়ে যাবে ওর। আর আমার তো খেতে খেতে এরপর খাওয়া দাওয়া হচ্ছে আবার 4টের সময়। তো ওই সময়টা না একটু স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করে। আর সকালবেলা রোজ রোজ স্ন্যাক্স খেতে ইচ্ছে করে না, বিস্কিট ফিস্কিট রোজ রোজ ভালো লাগে না। তো এক একদিন আগের দিন ধরো একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন মনে হয় কি সকালে একটুখানি চা বিস্কিট একটু মুড়ি খাই। মুড়িটা তো রোজই খাই। এই তো কালকে এটা করে রেখেছি, ভেবেছিলাম চা দিয়ে খাবো। তো আজকে সকালে উঠে আর চা খেতে ইচ্ছা হলো না, তো ভাবলাম একটু ডাল দিয়ে রুটি দিয়ে খাই, আর অয়ন অফিস থেকে আসলে পরে চা খাবো। চলো, অয়ন তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি একটু গরম গরম ডালে বাসি রুটি দিয়ে খাই। এই রুটি হচ্ছে মানে মেডিসিন। কিন্তু আমাদের এরকম খাওয়া হয় না। আমার আবার গরম গরম রুটি হেভি ভালো লাগে, পাতে পড়বে গরম গরম রুটি, আহ। কালকে আমি এর মধ্যে ঘি লাগিয়ে রেখে দিয়েছি। কালকে যখন রুটিটা করেছি জানো, তখন কটা বাজে, 9টা, 9টা 9:30 করে নিয়েছি। আজকে দেখো 9টাতেই খেতে বসেছি। আর এখানে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি কিন্তু, এই টেবিলের উপর রেখে দিয়েছিলাম। নুনটা কম হয়েছে, ডালে নুনটা কম। আমি একটু সল্ট নিয়ে আসি। আগে এরকম বাসি রুটি মাকে মাঝে মাঝে দেখতাম, বললাম না আগের দিন করে রাখতো, পরের দিন চা দিয়ে খেত। আমি ভেবেছিলাম যে চা দিয়ে খেয়ে নেবো, একটু মুড়ি করে নেবো পাশে। হাতটা ধুয়ে একেবারে স্পুন নিয়ে আসি, একটা স্পুন নিয়ে এলাম। আর পাশে একটা ডিম ভাজা খেতে ইচ্ছে হলো, তাই ডিমও ভেজে নিলাম। এই রসুন ফোড়ন ডালটা আমাদের বাড়িতে খুব হতো, মা খুব করতো। যখন শেষে যাচ্ছে এগুলো, কিন্তু এগুলো একদম মেডিসিন, প্রোবায়োটিকে ভরা। শুধু আটা দেওয়া আছে, আর কিছু মেশাইনি। তোমরা যদি এটাকে আরও উপকারী বানাতে চাও, ওটস ফোটস দিয়ে দিতে পারো। আমার ঘরে ওটস নেই। ছোটোবেলায় বাসি রুটি বললে 10 হাত দূরে। একেই বলে সময়। আর আজকে কষ্ট করে বাসি রুটি করে রাখছি আগের দিন রাত্রে। আমি রাত্রের দিকে একদম রান্নাঘরে ঢুকতে একদম পছন্দ করি না, আমাদের তো খাওয়া দাওয়ার পাট থাকে না, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তারপর একদম ইচ্ছা করে না যে আমি আবার রান্নাঘরে ঢুকি। একটু ডিম দিয়ে খাই।
ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, দিইনি, লঙ্কা দিইনি, নিশ্চিন্তে খেতে পারো। আমি রেগুলারই বিকেলের দিকে আমার বন্ধুদের সাথে গল্প করি, আমার কলকাতার স্কুলের বন্ধুদের সাথে, ছোটোবেলা। আগের দিন আমার এক বান্ধবী ফোন করেছে, ও থাকে তোমার সোদপুর ঘোলার দিকে, ও শ্বশুরবাড়ি। তো ওর শ্বশুরবাড়িতে সবাইকে নিয়েই থাকে, তো ওটাই মাথার মধ্যে চলছে। তো আগের দিন ফোন করেছে আমাকে, দুদিন আগে ফোন করেছে, ফোন করে বলছে যে আগে তো আমাকে খুব বলতো শ্বশুরবাড়ি আসার কথা, ও মানে আমি যখনই যেন কলকাতা যাই ও শ্বশুরবাড়িতে গিয়ে যেন দেখা করি, কিন্তু আমার কোনোদিনও না ওদের শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। যখনই যাই না বাপের বাড়ি যাওয়া হয়, কারণ বাপের বাড়িটা আমার বাড়ির কাছাকাছি, আমার বাপের বাড়ির কাছাকাছি। তো দুদিন আগে ফোন করেছে, তো ওরা চেন্নাইতে গিয়েছিল চিকিৎসার জন্য। তো তার আগে এমনি কথায় কথায় কথা হচ্ছে, তখন কথা হচ্ছিল যে ওর এত স্ট্রেস হচ্ছে, খুব সমস্যা। তো না, কী হয়েছে তোদের তো বাড়িতে এমনি সবাই খুব ভালো, আমাকে ওই ছোট্ট রুটিটা আমার জন্য রেখো। ও বলছিল যে ওরা তো, আমি বললাম তোদের তো পরিবারের সবাই তোরা মানে একসাথে জয়েন্ট ফ্যামিলি, ওরা হচ্ছে 3 জা আর হচ্ছে শাশুড়ি, শ্বশুর নেই। তোরা এত বছর, অনেক বছর, মানে আমারও বিয়ে হয়েছে ধরো 17-18 বছর, ওরও বিয়ে হয়েছে তোমার, আমারও বিয়ের ওই একটু পরেই বিয়ে হয়েছে ওর বিয়েতে আমি গিয়েছিলাম, তখন আমি কলকাতায় গিয়েছিলাম কোনো একটা কারণে, তোর বিয়েতে আমার যাওয়া হয়েছিল। তোর বর আর আমরা সবাই মানে বন্ধুর মতন। তো আলাম তোর তো সব ঠিকঠাক, বলছে না এত বছর সব কিছু ঠিক ছিল। ও জায়দের সাথে খুব মানে একেবারে বন্ধুর মতন সম্পর্ক, মানে একে অপরকে চোখে হারায়, শরীর খারাপ হলে বিপদে আপদে সকলের পাশে থাকে, খুব ভালো ওদের পরিবার, শ্বশুরবাড়ির পরিবার। তো বলছে 2 বছর আগে ওরা দোতলা করেছে উপরটা, কারণ ও মানে শাশুড়ি 3 ছেলেকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছে, যার যার ভাগের ঘর তাকে তাকে দিয়ে দিয়েছে। এটা খুব ভালো ব্যাপার, প্রত্যেকের ভাগেরটাই বুঝিয়ে দিয়েছে। তো ওর বর আবার এলআইসিতে মানে কাজ করে, এলআইসিতে চাকরি করে, ভালো ইনকাম করে। তা ওরা ঠিক করেছে যে ওদের যে ঘরের নিচে শাশুড়ি থাকে তার উপরের যে জায়গাটা সেটা ওদেরকে দিয়েছে। তো ও আবার ওর উপরে সুন্দর করে দোতলা ঘর ঠর করে নিয়েছে। যবে থেকে ঘর করে নিয়েছে তারপর থেকে 2 জায়গা ওর সাথে ভালো ব্যবহার করে না, আমার বান্ধবীর সাথে। আমি কেন, সমস্যাটা কি? বলছে সমস্যাটাই তো বুঝতে পারছি না। বলে জানিস মৌমি আমার সাথে একটু ভালো ব্যবহার করে না, ঠিক করে কথা বলে না, কথায় কথায় ঝগড়া করছে, কথায় কথায় খারাপ ব্যবহার করছে। আমি শুধু তোরা উপরে দোতলা করে নিয়েছিস বলে? বলছে হ্যাঁ আসলে একটা ঘরের মধ্যে না খুব সমস্যা হয়, জয়েন্ট রান্নাঘর হচ্ছে নিচে, জয়েন্ট ঘর। তো ও উপরে রান্নাঘর, ওর মতন বাথরুম, আর উপরে একটা মাত্র বেডরুম করে নিয়েছে, সেপারেট করে নিয়েছে, কারণ এরপর শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে। তো ওরা চাইছে নিজেরা সবাই এরপর এমনিতেই সেপারেট হয়ে যাবে, যে যার মতন ঘরে তার নিজের রান্নাঘর থাকবে, তার উপরে বাথরুমটাও করে নিয়েছে, কারণ উপরে থাকবো আর বাথরুমের জন্য কি বারবার নিচে যাবো রাত্রির দুপুরে। তো ওর যে জায়গাটা ওকে দিয়ে দিয়েছে সেখানেও সব কিছু করে নিয়েছে। এটা কিন্তু 2 বছর আগের। 2 বছর ধরে মেয়েটার সাথে এত সমস্যা হচ্ছে। তো আমার বান্ধবী আমাকে বলছে আমি জানিস আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছি, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। না আমাকে কেউ মারছে ধরছে, না আমাকে পেটাচ্ছে, না আমাকে কেউ গালাগালি দিচ্ছে, কিন্তু তবুও না আমি কিছুতেই ভালো থাকতে পারছি না। রোজ এই যে মুখ ঘুরিয়ে নেওয়া, একই বাড়িতে থাকা কিন্তু রোজ অশান্তি, সমস্যা, আর ওর সাথে কথা বলে না। তো ওর খুব মন খারাপ হয়ে গেছে। আমাকে বলছে কি করি বলতো? আমার মাথায় না ওটাই ঘুরছে, আমি নিজেই বুঝতে পারছি না ওকে আমি কী বলবো। আমার চ্যানেলে বসে বসে যখন আমার গল্প করি আমার মনে যা আসে, আজকে আমার মনে হলো, কারণ বিয়ের পর থেকে আমি নিজেই একা একা বাইরে থাকি, আমার এই ধরনের অভিজ্ঞতা নেই। মানুষ আজ এমন হয়ে গেছে না, আমি যেমনই থাকি কারোর ভালো থাকা সহ্য করতে পারি না, তাই না বলো? কারোর ভালো থাকা নিতে পারি না। তখন আমি ওকে বললাম যে দেখ তুই যে উপরে ঘর করেছিস
তো জায়রাও কি ঘরটার করে নিয়েছে, তাদেরও তো জমি জায়গা ভাগ করে দিয়েছে। বলছে না আমার তো মেজো ভাসুর অত ভালো কাজ করে না, সে সে তো তার মতন রয়েছে। তারপর আবার আমার বান্ধবী আবার কিন্তু ওর মেজো ভাসুরকে এটাও বলেছে, আমার বান্ধবী হচ্ছে ছোট, তো ওর মেজো ভাসুরকে এটাও বলেছে যে দাদা তুমি নিচে যে আমাদের ঘরটা আছে ওটা তুমি মাঝে মাঝে ইউজ করো, ওটা তো মানে তারও একটা ছেলে আছে আর আমার বান্ধবীরও একটা ছেলে আছে। তো ওরা কী করেছে, নিচের ঘরটা পড়ার ঘর করে দিয়েছে। মাস্টারমশাই যখন বাড়িতে পড়াতে আসে বা ধরো ওরা যখন নিজেরা পড়াশুনো করে তখন ওর ছেলেকে করে দিয়েছে ওই ঘরটা। তো উপরের একটা ঘর ওরা রেখেছে আর নিচে করেছে, আর উপরে আরেকটু জায়গা আছে, ছাদের মতন আরেকটু জায়গা আছে, সেটা ওরা ঠিক করেছে পরে ঘর করবে। এখন খুব দরকার বলে একটা ঘরই করে নিয়েছে। তো ওর জায়ের ছেলেকেও বলেছে যে ও আর আমার ছেলে দুজনে মিলেই যাতে নিচে থাকতে পারে, পড়াশুনো করতে পারে, ওই ঘরটা তুমিও ইউজ করো। তারপরেও এদের এত সমস্যা। আমি তখন একটা কথাই বলেছি, ওদের খুব হিংসে হচ্ছে। ওরা ভাবছে তুই খুব ভালো আছিস, উপরে ঘরটার করে নিয়েছিস, তুই খুব ভালো আছিস, তাই তোদের তোদের উপর খুব হিংসে হচ্ছে। মানে ওদেরও কিন্তু ছাদের অন্যান্য পোর্শন কিন্তু ওদেরও দেওয়া হয়েছে। মানে ধরো তুমি যদি নিচের তলায় থাকো, যে ঘরটাতে ছিলে তার উপরের ঘরের পোর্শনগুলো কিন্তু তার নিজেকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা যেহেতু ঘর করে উঠতে পারছে না, তাই আমার বান্ধবীর সাথে খুব বাজে ব্যবহার করছে। জয়েন্ট ফ্যামিলি। এখন ওদের এমন অবস্থা হয়েছে, আমাকে সেদিনকে 2 দিন আগে ফোন করেছে না, আমাকে বলছে ভাবছি অন্য জায়গায় ভাড়া চলে যাই আর আমাদের এই বাড়িটা ভাড়া দিয়ে দিই। কী বলছিস, আর তো কষ্ট করে পয়সা দিয়ে খরচা করে ঘর বানালি, এখন তোরা চলে যাবি? বলছে হ্যাঁ। বলছে আমি একটু শান্তি চাই, জানিস মমি, শান্তি চাই, শান্তিতে থাকা খুব দরকার। কারণ একই বাড়িতে অতগুলো লোক মিলে থেকে কে যদি মুখের উপর দরজা বন্ধ করে দেয়, না কথা বলে, ইভেন বলছে ওর ছেলের সাথেও নাকি কথা বলে না, বাচ্চা ছেলে 8-এ পড়ে, ওর ছেলের সাথেও কথা বলে না। তো মানুষের এখন এই হচ্ছে যুগ, এই যুগ চলছে, তুমি কার সাথে থাকবে, কার সাথে থাকবে? আর নিচে আবার শাশুড়ি থাকে, শাশুড়ি মা থাকে, শাশুড়ি মাকেও নাকি এমনভাবে পটিয়ে ফেলেছে, আমার শাশুড়ি মাও নাকি আমার বান্ধবীকে বলছে তোর হাতে জল আর খাবার কোনোটাই খাবো না। ও যে যা বাবা বলছে, জানিস আমার শাশুড়ি যখন খুব অসুস্থ ছিল আমি তাকে খাবার দিয়েছি, জল দিয়েছি, সব দিয়েছি, এখন বলছে খাবো না। এই তো এই যুগ চলছে। আমাকে বলছে, আমি নিজেই বুঝতে পারছি না ওকে আমি কী সলিউশন দেবো। তো খুব অসুস্থ হয়ে পড়েছে, মানে মানসিকভাবে অসুস্থ হতে হতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এটা 2 বছর ধরে চলছে। তা ওরা আবার চেন্নাইতে গিয়েছিল, চিকিৎসা করতে গিয়েছিল। ভগবান কি মানে যুগে সে জানে, চিকিৎসা পর্যন্ত করতে হচ্ছে। মানসিক স্ট্রেস, একসাথে থেকে মানসিক স্ট্রেস এত বেড়ে গেছে। একটা সময় জানো ওই আমাকে বলতো তোর বোর লাগে না, তোর বোর লাগে না, একা একা থাকিস। আমি আবার ওকে বলতাম যে তুই একসাথে থাকিস, তোর বোর লাগে না? অতগুলো লোক একসাথে, বলে নারী সকাল থেকে বিকেল অব্দি জানিস না আমার কিভাবে কেটে যায়, কত আনন্দ করি। এখন ভাবো ওর অবস্থা কি। যুগ এমন জায়গায় চলে গেছে না, আমি ভালো আছি কি আমি খারাপ আছি ম্যাটার করে না, কিন্তু আমি যদি খুব খারাপও থাকি তাও আমি ঝেলে নেব, তাও আমি ভালো, তাও আমি নিজেকে মানিয়ে নেব। কিন্তু আমি সামনে যাকে দেখবো সে যেন বেশি ভালো না থাকে। আমাদের পরিবারে এরকম একজন আছে, সে কিন্তু এমনিতে খুব ভালো, আমাদের একদম খুব ক্লোজ একজন রিলেটিভ। আমি ছোটোবেলা থেকে তাকে দিদি দিদি বলেছি। তো আমি তাকে দেখেছি, তুমি যখন বিপদে পড়বে না সবার আগে সে দৌড়ে আসবে, সবার আগে তোমার যত প্রবলেম আছে সে সলভ করে দেবে। তুমি যদি কাঁদো না কোথাও বসে, সবার আগে সে দৌড়ে আসবে, কি হয়েছে আমাকে বল, আমি ঠিক করে দেবো। এবং সে সত্যি কথা ঠিক করেও দেবে, তোমার সমস্ত বিপদে তোমার যদি চোখে জল আসে না সবার আগে সে দৌড়ে আসবে। কিন্তু আমি তাকেই দেখেছি, তুমি যদি খুব আনন্দে থাকো না সে তোমার সাথে মিশতেই চাইবে না, কিছুতেই না। আমি তাকে দিদি দিদি বলেছি ছোটোবেলা থেকে, কিছুদিন তোমার সাথে মিশতে চাইবে না, যখন ড্রেস ট্রেস পরে না হয়। আমি জানি না এটা কিন্তু একটা মানুষের মানসিকতা বা সাইকোলজি এরকম হয়। জীবনে যত প্রবলেমে আমি পড়েছি আমি তার হেল্প পেয়েছি, যে কোনো প্রবলেমে। আমার যখন মানসিক খুব সমস্যা একটা সময় চলেছে টানাপোড়েন, তাকে সবসময় পাশে পেয়েছি। পরিবারের পরিজনকেও আমি হয়তো সেই সময় করতে পারছিলাম না, কিন্তু সে একদম পাশে এসে দাঁড়িয়েছিল, সবার সাথে লড়ে গিয়েছিল। আমি তার কাছে কৃতজ্ঞ। কিন্তু যখন আমার খুব আনন্দ বা কোনো ভালো কিছু তাকে শোনাতে যাই, সে একদম ইন্টারেস্টেড হয় না, সে আমার সাথে সবসময় বাজে মানে ইগনোর করে দেয়, বাজে ব্যবহারও করে না, ইগনোর করে দেয়, মুখটা কেমন করে রাখে। মাঝে মাঝে মনে হয় যা বাবা
ভালো কথা শুনলেও তো মানুষে বলে বাহ তো খুব ভালো, সে কখনো বলে না। তো আমি আমার বান্ধবীকে বলেছি যে দেখ, যেটা ভালো মনে করবি সেটাই করবি। যদি একা থেকে মনে হয় ভালো থাকবি, তাহলে আপাতত কোনো জায়গায় চলেই যা ভাড়া, ওইখানে ভাড়া ঠাড়া দিয়ে দে, চলে যা। ও বলছে যে আগে যদি বুঝতাম আমি করে দোতলা করতাম না। এখন ভাড়া বাড়িতে থাকা, তার মধ্যে দেখো ওর মধ্যে টাকা পয়সাও ঢেলে দিয়েছে না, দোতলা ঘর করতে গিয়ে টাকা পয়সাও ইনভেস্ট করে ফেলেছে। তো এই হচ্ছে মানুষের অবস্থা। তো আমি যখন জানো তো এখন এই যে সব বন্ধুদের কথা শুনি, তো আমার কিন্তু একটাই কাজ, ওদেরকে কিছু একটা উত্তর দেওয়া, সলভ করা। ওরা আমাকে যখন ফোন করে আমাকে জিজ্ঞেস করে তুই ঠিক আছিস তো মৌমি? আমি হ্যাঁ ঠিক আছি। নিশ্চয়ই তুই ঠিক নেই, কি হয়েছে বল? তখন আমাকে বসে বসে বলে ভাই কিছু একটা বল না, তুই একটা সলিউশন দে। আমি এই কথাটা সলিউশন এখন অব্দি ওকে দিয়ে উঠতে পারিনি, যে আমি কি বলবো। আমি এখন তো বাড়ি করে ফেলেছিস, তাও আমি বলবো টাকা পয়সা খরচা হয়ে গেছে, এটা তো একটা হয়েই গেছে। তা সত্ত্বেও আমি ওকে বলেছি তুই যদি পারিস ভারী ভাড়া নিয়ে আশেপাশেই কোথাও থাক। বাড়ি করার জন্য ভাবো সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে জায়দের সাথে। এখনকার দিনে আবার ভাবো এই 12, 13, 14 বছর কিন্তু ও একসাথেই থেকেছে, একসাথে। বলছে জানিস আমরা কোনোদিনও একে অপরকে দুপুরে রান্না হয়েছে খাবার না দিয়ে খাইনি। ওদের তো নিচে রান্নাঘর, কিন্তু প্রত্যেকে রান্না নিজের মতো করে নেয়, একই রান্নাঘরে যে যার মতো রান্নাটা নিজের মতন সে তার করে নেয়। আচ্ছা এমন কোনো দিনও হয়নি যে ওরা আমাকে একটা খাবার দেয়নি বা কিছু। ইভেন একটা মাছ করেছে, মাংস করেছে, রেগুলার আমাদের মধ্যে খাবার বিতরণ হয়েছে। আমার শরীরটা খারাপ, আমার সেদিন মানে আমার বান্ধবীর শরীরটা খারাপ, সেদিন বান্ধবীকে কোনো কাজ করতে দেয়নি ওরা, সমস্ত কাজ ওরা করে দিয়েছে, রান্না বান্নার খাবার সমস্ত কিছু মুখের কাছে ধরে দিয়েছে, খাইয়ে দিয়েছে। শুধু উপরে ঘরটা সে করেছে বলে তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। এরকম হতে পারে বলো? এই হচ্ছে মানুষ, মানুষ চরিত্র, মানসিকতা খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। বলে যে একটা বাঘ, একটা হিংস্র বাঘ, তারও যে সরলতা আছে। একটা মানুষ, যে মানুষকে সব থেকে সরল মানুষ বলা হয়, যে এর থেকে সরল সোজা মানুষ হয়ই না, সেই মানুষটার থেকেও একটা হিংস্র বাঘ অনেক অনেক সরল হয়, অনেক অনেক সরল সোজা হয় একটা হিংস্র বাঘ। তার মধ্যে এত সরলতা, এত নিষ্পাপ। একটা হিংস্র বাঘ একটা নিষ্পাপ হয়, কিন্তু মানুষের একটা সরল মানুষও অতটা নিষ্পাপ হয় না যতটা একটা হিংস্র বাঘ হয়। মানুষের এত সাইকোলজি, মানুষের ব্রেন এত অন্যরকম হয়। এই যে বুদ্ধি, এত বুদ্ধি বিবেচনা, এটা কিন্তু মানুষকে অন্যদিকেও নিয়ে যায়, যেটা একটা পশু পাখিকে নিয়ে যায় না, তাই না? দেখবে তুমি বাড়িতে একটা কুকুর পোষো, তুমি সকালবেলা কুকুরটার সাথে একটু খারাপ ব্যবহারও করে চলে যাও, সারাদিন বাদে তুমি বাইরে চলে যাও, বাড়ি ফিরে এসে দেখবে ও হয়তো তোমার উপর একটু অভিমান করেছে, মুখটা হয়তো ঘুরিয়ে রেখেছে। তারপর তুমি যখন ওকে এমনি ভালোবেসে মাথার উপর হাতটা বুলিয়ে দিয়ে ওকে কাছে রাখবে, দেখবে আবার তোমার কাছে এসে লেজ নাড়বে, আবার তোমাকেও ভালোবাসবে। মানুষ কিন্তু ওরকম হয় না। যত সরলই মানুষ হোক, একটা হিংস্র পশুর থেকেও সেই মানুষটা অনেক বেশি কি বলবো রূঢ় হয়, কঠিন হয়। যারা আজকে চারপাশে দেখছো না, খুব ভালোবাসে, খুব ভালোবাসা, খুব কেয়ারিং, কিচ্ছু নয়। যেদিনকে সুযোগ আসবে, যে তুমি জানোই না তার মধ্যে কি চলছে। যতক্ষণ সব কিছু ঠিকঠাক চলছে না, ব্যালেন্স, যতক্ষণ সব কিছু ব্যালেন্স হয়ে আছে, তুমি তার থেকে কোথাও ছাপিয়ে যাওনি, ততক্ষণই সব কিছু ঠিক আছে। কোথাও যদি তুমি তার থেকে ছাপিয়ে যাও বা কিছু করো, পরিবার পরিজন জবি বলো, দেখবে তোমাকে অ্যাকচুয়াল তোমার রূপ দাঁড়াতে দেখিয়ে দেবে। আর কোনো কিছুতে তুমি যদি একবার না বলো যে এটা না আমি সত্যি পারবো না, তো একেবারে বুঝে যাবে। আর এই যে বলে না, সেদিনকে ইসেও দেখছিলাম একটা শর্টসে বলছিল যে কারোকে যদি কখনো পরীক্ষা করতে চাও যে সে তোমাকে কতটা ভালোবাসে বা কতটা কেয়ারিং করে, বা তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার চারপাশে যারা দেখছো তাদের কত ডাক খোঁজ, একটা ফোন করলেই একেবারে ভালোবাসায় গলে পড়ে যাচ্ছে, কিছুদিন তাদেরকে ফোন করা বন্ধ করে দেখো, তাদের সাথে ডাকখোঁজ তুমি নেওয়া বন্ধ করে দেখো যে তারা কত তোমাকে কেয়ার করে। দেখতে পাবে ম্যাক্সিমাম লোকই তোমাকে না ফোন করছে, না তোমার সাথে ডাকখোঁজ করছে, তারা তো কেন ম্যাটারই করে না। তো যদি কখনো পরীক্ষা করতে ইচ্ছা করে যে আমার চারপাশের লোকেরা আমাকে কত ভালোবাসে, তুমি তাদের সাথে কিছু দিনের জন্য কথা বলা বন্ধ করে দাও, ডাকখোঁজ নেওয়া বন্ধ করে দাও, চুপচাপ বসে অবজার্ভ করো যে সে তোমাকে ফোন করছে কিনা, ডাকখোঁজ করছে কিনা।
যদি দেখো যে হ্যাঁ 2-3 দিন মধ্যেই তারা তোমাকে অভাব বোধ করছে, ফোন করছে, ডাকখোঁজ করছে, কথা বলছে, জানবে তারাই তোমার আপন। তারা তোমাকে বিপদে আপদে সবসময় তোমাকে মনে করবে, তোমার পাশে থাকবে। এই চলো, বাই।